জীবনে চলার পথে আমরা যখন অন্ধকারের মুখোমুখি হই তখনই আলোর প্রদীপ হয়ে সামনে এসে দাঁড়ায় শিক্ষা, শিল্প, সংস্কৃতি। সেই শিক্ষা, শিল্প, সংস্কৃতি নিয়ে জিটিভির নতুন আয়োজন আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা, সংস্কৃতি অনির্বাণ। আপনারা যে যেখানে বসে আমাদের এই আয়োজন দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার, আর আমন্ত্রণ জানাচ্ছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের গুণীজনদের, তাদের সঙ্গে কথা বলবো। আজকের এই প্রথম আয়োজনে যিনি উপস্থিত আছেন তিনি আহসান হাবিব, লেখক, কার্টুনিস্ট। ভাইয়া কেমন আছেন? ভালো আছে ভাইয়া, একটু শুরু করব শৈশব থেকে। আপনাকে যারা, অর্থাৎ এই প্রজন্মটা হয়তো লেখক জীবনটা থেকেই জানে, কিন্তু তারা জানতে চায় আপনার শৈশবটা, কৈশোরটা একটু শুনবো। আমার শৈশবটা আসলে ভালোই ছিল আমি বলবো আর কি, কারণ আমাদের সময় তো আর এই সমস্ত টিভি টিভি রেডিও ছিল, টিভি কিংবা এই যে বিভিন্ন গ্যাজেট এগুলি ছিল না। নির্ভেজাল একটা শৈশব ছিল। আমার বাবার ছিল বদলির চাকরি, বাবা পুলিশ অফিসার ছিলেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন চাকরির সূত্রে। আমরাও সঙ্গে 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 ঘুরে বেড়াতাম। আমি তো 8টা স্কুলে পড়েছি, সো এক একটা জায়গায় এক এক রকমের অভিজ্ঞতা। সেই হিসাবে আমার শৈশবটা খুব ভালো কেটেছে। আমরা 6 ভাই বোন ছিলাম। আবার আমি ভাইদের কাছে আমি যেহেতু ছোট, আমার ছোট একটা বোন আছে, ভাইদের কাছে গল্প শুনতাম, তারা গল্প বলতো। এই যে গল্প শুনতে শুনতে বেড়ে ওঠা আর কি। আরেকটা বিষয় যেটা হয়তো পাঠক বা দর্শক জানেন না, যে নাম বদলানো। আপনার অনেকগুলো নাম। শাহিন নামটা তো ডাকনাম হিসেবে আছেই, আরেকটা নাম ছিল কুদরতে খুদা, আরেকটা নাম ছিল মাসুদ আহমেদ। এই যে এতগুলো নাম, সেটা কি সবার ছোট বলেই যে যেভাবে পেরেছে নাম ভাইদের দিয়েছে? মধ্যে ছোট ছিলাম, আমাকে নিয়ে আমার নাম নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট হয়েছে আর কি। হ্যাঁ, প্রথমে মাসুদ আহমেদ, হ্যাঁ, পরে ওইটা পছন্দ হলো না, পরে আমাদের দেশের সেরা বিজ্ঞানী কুদ্দুত খুদার নামে। পরে আমার অ্যাক্টিভিটিসে খুব বিজ্ঞানের কিছু পাওয়া গেল না, আচ্ছা, সেই কারণে ওই নামটাও বাদ। তারপরে যে আমাদের কবি আহসান হাবিব, আমার বাবা আবার খুব বিখ্যাত লোকজনের ভক্ত ছিলেন, ওনার নামে আমার নামটা হইলো আর কি। পরে আবার আমার বড় ভাইয়ের একটা বন্ধু ছিল আহসান হাবিব, সে খুবই মেধাবী। দুইটা মিলে আমার নামটা পার্মানেন্ট হয়ে গেল আর কি, আহসান হাবিব। জি। আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, তখন আহসান হাবিব নামটা যখন আসলো, তিনি একটু এই লাইনের, একটু ভিন্ন লাইনের মানুষ। তখন বললো যে কোন আহসান হাবিব, কবি আহসান হাবিব নাকি উন্মাদ আহসান হাবিব? আচ্ছা, এখন আপনি শুনলে হয়তো বলবেন যে উন্মাদ বলেছে, কিন্তু একটা প্রতিষ্ঠান বা একটা কাগজ অথবা একটা যে সংখ্যা যদি আমরা বলি বা একটা ম্যাগাজিন যদি বলি, এই নামটা কতটা প্রতিষ্ঠিত হলে দুইটাকে মানুষ সমার্থক করে ফেলেছে। শৈশব থেকে একেবারে উন্মাদে আসা যাবে না, মধ্যে আর একটু জায়গা আছে। একটু শুনবো যে ওই সময়টা লেখালেখি কিভাবে শুরু হয় আপনার? আসলে আমি শুরুতে কিন্তু আমি যখন একটু বড় হলাম আর কি, তখন আমার আঁকা আঁকির একটা ঝোঁক ছিল। আমাদের বাসায় কিন্তু বেশ আঁকা আঁকির একটা প্রবণতা ছিল আর কি। আমার বাবা প্রায়ই করতেন কি, ওই পাড়ার ছেলেদেরকে এবং ইভেন আমরাও সবাই মিলে ছবি আঁকার প্রতিযোগিতা কিংবা গল্প লেখার প্রতিযোগিতা, এগুলি আমাদের বাসায় ছিল, কিংবা আমাদের বন্ধু বান্ধবরাও এটাতে জয়েন করতো। সেই ছবি আঁকা হইলে আবার সেই ছবির প্রদর্শনী হইতো, কিংবা একটা ভালো গল্প লিখলে বাবা আমাদেরকে পুরস্কার দিতেন। এইভাবেই আমরা বড় হয়েছি আর কি, যে কারণে লেখালেখির ব্যাপারটা কিংবা আঁকা আঁকির ব্যাপারটা আমাদের ভিতরে চলে আসছে। তারপরে আমি প্রফেশনালি বলবো, কারণ প্রথম আঁকা শুরু করি ডেইলি অবজারভারে। ওখানে বাচ্চাদের একটা পাতা ছিল, আঙ্কেল কিমস পেজ বোধহয়, এরকম একটা পেজ। ওইখানে আমি কমিক্স আঁকতাম, ছোট ছোট কার্টুন স্ট্রিপের মতো আর কি। ওটা দিয়ে শুরু আর কি। দৈনিক পত্রিকার সঙ্গে যে ম্যাগাজিনগুলো ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, সবগুলোই বন্ধ হয়ে গেছে এক কথায় যদি বলি। কারণ সময়টা মনে হয় কেমন একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু উন্মাদা আছে। এটা কেন আছে, কিভাবে আছে বলে আপনি মনে করেন? এটা আমি যেটা মনে করি, আসলে ওই ফান সাপ্লিমেন্টগুলি সব বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা ভালো প্র্যাকটিস কিন্তু হয়েছে। মানে রম্য যারা লিখে তাদের একটা প্র্যাকটিসের জায়গা ছিল ওইটা, প্লাস যারা কার্টুন রাখতো তাদেরও একটা প্র্যাকটিসের জায়গা ছিল। ওই ওই সুযোগটা কিন্তু এই ফান সাপ্লিমেন্টগুলি দিয়ে গেছে, কাজে এটা একটা পজিটিভ সাইন আর কি। আর আমি যেটা ফিল করি, আমি নিজে যেহেতু কার্টুন আঁকি, কমিক্স আঁকি, আর আমি উন্মাদের সম্পাদক, আমি ব্যাপারটা বুঝি। কিন্তু ফান সাপ্লিমেন্টের যারা এডিটর ছিল তারা কিন্তু নিজেরা আর্টিস্ট ছিল না, যে জন্য তাদেরকে এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। তারা সবসময় হয়তো কার্টুন পাইতো না, কিংবা সেই সময় অত কার্টুনিস্ট তৈরিও হয় নাই। সব মিলিয়ে একটা ক্রাইসিস ছিল আর কি। যারা কার্টুন আঁকেন কিংবা একটু রোমো লেখালেখি করেন, তাদের মধ্যে একটা বিষয় খেয়াল করি যে লেখালেখির শুরুর দিকে হয়তো রম্য চলতে পারে, কমিক্স চলতে পারে, তারপর একটু ভারীর দিকে যাও, নয়তো বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। কিন্তু আপনার
মাথার চুলগুলো পেকে গেছে এই কাজটা করতে করতে, কিন্তু তাতে আমি তো দেখছি না যে সামাজিক মর্যাদা অথবা কেউ বলছে এরকম যে না বয়সের সঙ্গে যায় না। কিন্তু এই যে মেন্টালিটিটা, সেই মেন্টালিটি হয়তো আমাদের অনেককেই রম্য লেখক হতে দেয় না। না, এটা ঠিকই না। যেমন ধরুন ওই যে আমার মানে ভারতের একজন লেখক আছেন তারাপদ রায়, খুবই সুন্দর লেখেন আর কি, আমার খুব ভালো লাগে তার লেখা। তো ওনার একটা ইন্টারভিউ পড়ছিলাম, উনি যখন রম্য লিখতেন তখন অন্য বড় লেখকরা যারা ছিলেন তারা বলতেন, ও তুমি রম্য লিখছো, লিখো লিখো, লিখতে লিখতেই বড় লেখক হয়ে যাবে। আচ্ছা তার মানে রম্যটা একটা প্র্যাকটিসের ব্যাপার আর কি। আচ্ছা ভাইয়া, ওই সময়টা আপনারা তিন ভাই, কারণ এমন না যে তিন ভাই একই ধারায় হেঁটেছেন, তিন ভাই লেখালেখির তিনটা ধারা বেছে নিয়েছেন। ওই সময় কি কি কথাবার্তা হতো আপনাদের মধ্যে, যে হয় না যে কোনো প্রকার আদৌ পরিকল্পনা ছিল কিনা, যে হয় না যে আমি এই ধারাটা বেছে নিতে চাই বা এটা আমি পছন্দ করি, নাকি একেবারে পরিকল্পনাবিহীন একটা না, গন্তব্যে এটা রওনা একেবারেই হওয়া? অ্যাকচুয়ালি এটা একেবারেই পরিকল্পনাবিহীন। আমার বাবার শখ ছিল, বাবা লিখতেন। আমার বাবার একটা মাত্র বই বের হয়েছিল বহু আগে, বাবা লিখতেন। বাবার শখ ছিল যে তার ফ্যামিলির কেউ একজন লেখক হবে। হুম এবং এই প্ল্যান করে উনি তার বড় মেয়েকে, আমার আপাকে, তাকে উনি ঢাকা ইউনিভার্সিটি বাংলাতে ভর্তি করিয়েছিলেন। উনি ওই জায়গাটাতেই ফোর্স করছেন যে না, তোমাকে বাংলায় পড়তে হবে, তোমাকে লেখক হতে হবে। আর কারো আমাদের ভাইদের ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না, যে যেটা পড়ো পড়ো। হুম কিন্তু আশ্চর্য ব্যাপার হইতেছে, আমার বড় বোন কিন্তু জীবনে লেখালেখি করে নাই। যদিও কিছুদিন আগে একটা বই লিখেছে, সে রিটায়ার করার পরে সে একটা বই লিখেছে, কিন্তু অন্য সময় সে কখনোই লেখালেখি করে নাই। কাজে পরিকল্পনাহীনভাবেই হুম আমরা তিন ভাই হয়তো লেখক হয়ে গেছি। না, আমরা দেখেছি, খেয়াল করেছি যে আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক যে প্রতিষ্ঠানটি আলোঘর প্রকাশনা, সেখান থেকে আপনার বেশ কিছু বই এসেছে, কিন্তু কমিক্সের বই মাত্র একটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নানা রকম বই, যেমন আমার সামনেও কিছু বই আছে, অবিনাশী গান। অবিনাশী গান নিশ্চয়ই আপনার অন্য 10টা বইয়ের মতো না। না, না, অবশ্যই না। একটু যদি শুনি এই বইটা সম্পর্কে। অভিলাষী গানটা আসলে বড়ই মুক্তিযুদ্ধের উপর বই আর কি। আমার ধারণা, আমার খুবই প্রিয় বই এটা। অভিলাষী গান, আমি তো মুক্তিযুদ্ধের সময় আমি কত ক্লাস 6-এ পড়তাম। আমার বাবা মুক্তিযুদ্ধের শহীদ। ন্যাচারালি আমি তো মুক্তিযুদ্ধ দেখেছি, খুব কাছ থেকেই দেখেছি। আমাদেরকে খুব টাফ টাইম গিয়েছে। সেই প্রেক্ষাপটেই মানে যে আমার দেখার ভঙ্গি থেকেই বইটা লেখা আর কি। বইটা লিখে আমি অনেক আনন্দ পেয়েছি। আমার ভালো লাগার একটা বই আর কি। আর কমিক্স আসলে এখন এটা খুব পজিটিভ। একটা সময় ছিল যে আমরা কমিক্স নিয়ে বাংলা একাডেমিতে ঢুকতে পারতাম না। মানে বাংলা একাডেমির একটা ধারণা ছিল যে কমিক্স আর বই তো এক জিনিস না। হুম হুম কিন্তু এখন কিন্তু বাংলা একাডেমির এই ধারণাটা বদলেছে, মেলার ধারণাটা। এখন কিন্তু অনেক পাবলিশার কমিক্স বের করতেছে। সেটা পাঠকের চাহিদার কারণে। পাঠকের চাহিদার কারণেই অনেকেই বের করে। কমিক্সের কিছু প্রতিষ্ঠানও তৈরি হয়ে গেছে, ঢাকা কমিক্স, কার্টুন পিপল, এরকম অনেকগুলি প্রতিষ্ঠান তৈরি হয়েছে যারা শুধু কমিক্সই করে। তো সেই সূত্রে আলোঘরও এখন কমিক্স করতেছে। তো আমি যেহেতু তাদের ঘরানারই লোক, হ্যাঁ সো আমার কমিক্সটা দিয়ে হয়তো বা তারা শুরু করলো আর কি। ভাই, আমরাও অনুষ্ঠান শুরু করেছি, কিন্তু শেষ হতে আরো সময় লাগবে, একটা বিরতি নিয়ে আসি। আচ্ছা, আচ্ছা। দর্শক, আপনারা দেখছেন জিটিভির নতুন আয়োজন আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আরো কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি, ইকবাল খন্দকার। আপনারা দেখছেন জিটিভির নতুন আয়োজন আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। আমাদের সঙ্গে আছেন আহসান হাবিব ভাইয়া। কথা বলছিলাম আপনার লেখালেখি প্রসঙ্গে। একটু ভিন্ন প্রসঙ্গ বলতে আমরা বইমেলা কেন্দ্রিক বইয়ের পাঠক হয়ে গেছি, লেখক হয়ে গেছি। এমনকি আমাদের যাবতীয় আয়োজন এখন বইমেলা, যেটা ফেব্রুয়ারিতে হয়, সেই কেন্দ্রিক। কিন্তু আমাদের যারা পৃষ্ঠপোষক আলোঘর প্রকাশনা, তারা স্কুলগুলোতে বইমেলা করে। আপনি সেটা কতটা জানেন? আমি এটা ভালোই জানি, কারণ আমি আলোঘরের কাছাকাছি থাকি। তাদের একটা বড় লাইব্রেরি আছে, এটা খুবই ইন্টারেস্টিং। আমার যেটা মনে হয়, আমরা ছোটোবেলায়, আমি একটু এই প্রসঙ্গে যাই, ছোটোবেলায় যখন আমাদের বিভিন্ন পাড়ায় কিন্তু লাইব্রেরি ছিল, এবং প্রাইভেট পর্যায়ে লাইব্রেরি ছিল। যেদিন হয়তো বৃষ্টি হলো, খেলতে পারতেছি না, সেদিন আমরা লাইব্রেরিতে চলে যেতাম, লাইব্রেরিতে গিয়ে বই পড়তাম। কিন্তু এখন কিন্তু ব্যাপারটা ওইরকম না। কিন্তু আমরা লাকি, আমি বলবো আমি ভাগ্যবান, কারণ আমি পল্লবীতে থাকি। পল্লবীতে আলোঘরের একটা বিশাল লাইব্রেরি আছে, এটা খুব ইন্টারেস্টিং। আমি একদিন গিয়ে খুব আশ্চর্য হলাম যে এদিকে প্রচুর ছেলেপেলে বসে বসে বই পড়তেছে। এটা খুবই ইন্টারেস্টিং। কারণ সেদিক থেকে আমি জানি যে আলোঘর আসলে অনেক কার্যক্রম আছে তাদের। তারা ওই স্কুল পর্যায়ে প্রচুর মেলা করে। শুধু যে 21শে মেলা তা না, এখানে তো থাকেই তারা।
স্কুল পর্যায়ে তারা প্রচুর মেলা করে এবং সেখান থেকে একটা বিশাল একটা সেল তাদের আসে। এটা খুবই পজিটিভ আর কি, যেটা আমাদের আরো বেশি বেশি হওয়া উচিত। আমরা প্রায় বলি যে শুধু একুশের মেলা দিয়ে হবে না, আরো মেলা করতে হবে, কিন্তু ওই কার্যক্রমটা আলোঘর চালিয়ে যাচ্ছে এককভাবেই। এটা ধন্যবাদ দেওয়ার মতো একটা ব্যাপার। নিঃসন্দেহে নিঃসন্দেহে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জাতির হাতে আমাদের আগামী প্রজন্ম, শিশু কিশোর, তাদের জন্য একটা বড় আয়োজন তাদের থাকে প্রকাশনার ক্ষেত্রে। আর আপনার ধন্যবাদ পেতে হবে আমাদের পক্ষ থেকে, যেই কারণে সেটা হচ্ছে আপনার অধিকাংশ বই কিশোর পাঠকদের জন্য, শিশু পাঠকদের জন্য। তারা যদি আজ পাঠক হয়, ভবিষ্যতে তারা কিন্তু থাকবে অথবা মনে রাখবে, একজন আহসান হাবিবকে মনে রাখবে বা অন্য 10জন লেখককে মনে রাখবে। এই যে কিশোরদের মন বোঝার ব্যাপারটা, সেটা কার্টুন আঁকার দিক থেকে কতটা এসেছে, আপনার গবেষণার জায়গা থেকে কতটা এসেছে, অথবা আপনার পারিবারিক শিক্ষার জায়গাটা থেকে কতটা এসেছে, কিশোরদের মন বোঝার ব্যাপারটা? আসলে মজার ব্যাপার হচ্ছে কি, আহ, আমার যে অফিস, আমার যে উন্মাদের অফিস, সেটা খুব নর্মাল একটা অফিস না, একটু অ্যাবনর্মাল অফিস। যারা গিয়েছে তারা টের পেয়েছে। আমার মজার ব্যাপার হচ্ছে সবসময় এখানে ইয়াংরাই আসে, একেবারেই বাচ্চা ছেলেপেলে আসে। আমার স্ত্রীর ধারণা এই কারণে আমার ম্যাচুরিটি আসে নাই। আচ্ছা। আমি সবসময় বাচ্চাদের সাথে মিশি, হ্যাঁ। কাজেই ন্যাচারালি তাদের মেন্টালিটিটা আমি বুঝতে পারি, তারা অ্যাকচুয়ালি তাদের পালসটা আমি বুঝতে পারি, মানে তারা কি ভাবে, কীরকম ভাবে। এখনও বাচ্চারা আসে, অনেক সময় গার্জেনরা তাদের বাচ্চাদের নিয়ে আসে যে তাদের বাচ্চা কার্টুন আঁকা শিখতে চায়। এখানে আরেকটা প্রসঙ্গ আমি বলতে পারি, এটা খুবই ইন্টারেস্টিং। আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন কিন্তু আমরা ছবি আঁকার ক্লাসে আমরা আঁকতাম, কি বলে, আম আঁকতাম, পেঁপে আঁকতাম, কলা আঁকতাম, এর বাইরে কিন্তু যেতাম না। কিন্তু আরও যখন কয়েক জেনারেশন আগে গেল, তখন আমরা কি আঁকতাম, মানে আমরা ওই স্টেজ পার হয়ে আসছি, তখন আমরা নৌকা আঁকতাম, নদী আঁকতাম, পালতোলা নৌকা, পিছনে নারকেল গাছ, আকাশে চাঁদ, এইসব আঁকতাম। কিন্তু আরও যখন জাম্প করলাম, তখন আমরা কি আঁকতাম, আমরা আঁকতাম বিখ্যাত স্থাপনাগুলো, যেমন শহীদ মিনার, আমাদের স্মৃতিসৌধ, এই যে বিখ্যাত স্থাপনাগুলি আমরা আঁকতাম। কিন্তু এখন, মানে এই সময়টা, এটা একটা বিশাল জাম্প দিয়েছে। সেটা হচ্ছে এখন বাচ্চারা কমিক্স আঁকতে চায়। এটা আমার অফিসে অনেক সময় অনেক গার্জেনরা চলে আসে যে আমার বাচ্চা কমিক্স আঁকতে চায়, কার্টুন আঁকতে চায়। মানে এটা কিন্তু একটা বিশাল একটা, আমার কাছে মনে হয় আর কি, এটা বিশাল একটা জাম্প যারা আঁকাআঁকি করে, যে এখনকার বাচ্চারা কমিক্স আঁকতে চায়। কমিক্স তো মানে হচ্ছে তাকে প্যানেল আঁকতে হবে, বিভিন্ন প্যানেলের সংলাপ দেখতে হবে, ছবিও থাকবে, গল্পটাও থাকবে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার না? এটা আমি খুব ফিল করি আর কি, যে না, আমাদের এই জাম্পটা তো, আমাদের এই যে এতদিনের জার্নিটা, আমাদের জার্নিটা তাহলে তো সাকসেসফুল, বাচ্চারা যেহেতু কমিক্স আঁকতে চায়। অবশ্যই অবশ্যই। এবং সারা ওয়ার্ল্ডে কিন্তু এখন কমিক্সের পরের স্টেজটা হচ্ছে গ্রাফিক নোবেল, এবং সারা ওয়ার্ল্ডেই কিন্তু এখন গ্রাফিক নোবেলের একটা রেনেসাঁ যুগ চলতেছে। বাচ্চারা যেহেতু বইটি পড়ে কম, এখন গ্যাজেট ট্যাজেট নিয়ে ব্যস্ত, তো ন্যাচারালি বিখ্যাত যে বইগুলি আছে, যেমন ধরেন ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি কিংবা ফর হোম দ্য বেল টোলস, এই বইগুলি কিন্তু এখন ছবিতে চলে আসতেছে। হ্যাঁ, গ্রাফিক ফরম্যাটে চলে আসতেছে, যেটাকে আমরা গ্রাফিক নোবেল বলি আর কি। তো এটা খুবই পজিটিভ, এখনকার আমাদের বাচ্চারা কমিক্স আঁকতেছে এবং হয়তো ভবিষ্যতে তারা গ্রাফিক নোবেল আঁকবে। আমি এটা খুব ফিল করি আর কি। হ্যাঁ, কিন্তু আপনার কর্মজীবন এখন, আপনি তো শুরু করেছিলেন ব্যাংক দিয়ে, একটা ব্যাংকে ছিলাম, হ্যাঁ, কিছুদিন। কিন্তু গত 10 বছর ধরে একটা ইউনিভার্সিটিতে আছেন আপনি প্রভাষক হিসেবে। তো সেখানে একজন শিক্ষক, আপনি কি পড়ান, কি পড়ে তারা, আপনার কাছ থেকে একটু জানবো। অ্যাকচুয়ালি আমি যে ইউনিভার্সিটিতে পড়াই, ডেফোডিল ইউনিভার্সিটি, ওটা হচ্ছে এমসিটি ডিপার্টমেন্ট, মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি। ওইখানে আসলে শেখানো হয় অ্যানিমেশন, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, এই জিনিসগুলি শেখানো হয় আর কি, ভিএফএক্স, এই সমস্ত জিনিস শেখানো হয়। কিন্তু এখানে আমি যেটা পড়াই সেটা হচ্ছে গ্রাফিক নোবেল। আচ্ছা। মানে যখনই আমরা অ্যানিমেশন করতে যাই, অ্যানিমেশন করতে হলে কিন্তু একটা গল্প লাগে, তাই না? গল্প করতে হলে, গল্পটাকে যখন অ্যানিমেশন করতে হলে এটা একটা ছবি আঁকার ফরম্যাটে নিতে হয়, কমিক্সের ফরম্যাটে নিতে হয়, ছবি এঁকে প্যানেল করে এঁকে ওইটা দেখে দেখে তারা শ্যুট করে কিংবা তারা অ্যানিমেশন তৈরি করে। তো আমার কাজটা ওইখানেই, কী করে একটা কমিক্স আঁকবে, কী করে একটা গ্রাফিক নোবেল আঁকবে, প্যানেলগুলি কীভাবে সাজাবে, এই জিনিসগুলি শিখাই। ইভেন একটা গ্রাফিক নোবেলের গল্পটা কেমন হবে, সেই বিষয়গুলি আমি আমার স্টুডেন্টদেরকে শিখাই আর কি। আচ্ছা ভাই, আরেকটা প্রসঙ্গ, সেটা হচ্ছে আপনি বেশ কিছু নাটক লিখেছেন, টেলিভিশনে প্রচার হয়েছে, কিন্তু আপনার যে বিষয়বস্তু লেখার, মানে প্রধানত যে বিষয়বস্তু রম্য, এই সময়টায় প্রচুর রম্য নাটক হয়, কিন্তু সেই অনুপাতে আপনি লেখেন না, অথবা পরিচালকটা হয়তো আপনার কাছে যায় না, সেটা জানি না, কিন্তু আপনার কাজ কম সেই জায়গাটায়। কেন?
রম্যের এই সময়টা একজন রম্য লেখক কেন কম কাজ অ্যাকচুয়ালি করবে? একসময় হ্যাঁ অনেক রম্য লিখছি, এমন হয়েছে যে এক ঈদে আমার 3টা নাটক চলে গেছে, আমি নিজেই অবাক। তো এগুলি সবই রম্য টাইপের নাটক, কিন্তু ঘটনা হচ্ছে যে একটা ওই ওই এখন আর নাটক লিখি না, কারণ এখন আমি যেটা বললাম একটু আগে, আমাদের দেশে অনেক ফান সাপ্লিমেন্ট ছিল, তাতে কিন্তু অনেক রম্য লেখক তৈরি হয়েছে। এখন ইয়াংরা লিখতেছে, এটাই তো নিয়ম। এখন ইয়াংরা লিখবে, আমরা একটু রিটায়ার করি, আমরা একটু পিছন দিকে থাকি, তারাই লিখুক। কাজে ওইটাই, আমি তো এটা খুবই ন্যাচারাল। এটা একসময় অনেক লিখেছি, কিন্তু এখন আর লিখছি না, কারণ এখন আমি একটু অন্য লাইনে আছি। এখন আমি একটু একটু লেখালেখি করতেছি, একটু মানে থ্রিলার থ্রিলার ইদানিং একটা থ্রিলার একটা উপন্যাস লিখেছি, মানে আমার ট্র্যাকটা একটু বদলে গেছে আর কি। রম্য তো আছি, রম্যর পাশাপাশি একটু সিরিয়াস কিছু লেখার চেষ্টাও করতেছি, সেই কারণে হয়তো বা আমি সরে আসছি এতদিনে লেখক হচ্ছেন মোটামুটি। যাক, আমরা আরো একটা বিরতি নিয়ে আসি, কতটুকু লেখক হয়েছেন আমরা জানবো বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন আলোগর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠানের এই পর্যায়ে আরো একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আরো কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোগর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। আমাদের সঙ্গে আছেন আহসান হাবিব, তার কথা শুনছি, আরো কথা শুনবো। ভাইয়া, যে ধারার লেখাগুলো আপনার কাছ থেকে আমরা পেয়েছি, এর বাইরে কোনো লেখা পাবো কিনা? হ্যাঁ অবশ্যই। আমি তো একসময় যেমন এই আমি একটু বৈচিত্র্য পছন্দ করি। যেমন আলোঘর থেকে আমার যে 4টা বই বেরিয়েছে, জি। একটা তো মুক্তিযুদ্ধের, একদম পিওর মুক্তিযুদ্ধ। একটা কিন্তু জোকসের বই, যেহেতু আমি ফান পছন্দ করি, কার্টুন আর কি। কার্টুন যারা যারা কার্টুনিস্ট, আমি সবসময় বলি তাদেরকে জোকস বেশি বেশি পড়া উচিত, তাহলে সেন্স অফ হিউমারটা ডেভেলপ করে। তারপর আমার একটা থ্রিলার বই আছে এখানে, আর একটা বই আছে হরর, ভৌতিক আর কি, বেশ ভৌতিক উপন্যাস। সবসময় আমি একটা বৈচিত্র্য আনার চেষ্টা করি আর কি। তো আমি যেটা ফিল করি যে গত যে করোনার সময়টা যে গেল, সেই সময় কিন্তু টানা 2টা বছর আমরা ঘরে বন্দি ছিলাম, তাই না? সেই সময় যেটা হয়েছে, সবাই কিন্তু নেটফ্লিক্স দেখছে। আর নেটফ্লিক্সে কিন্তু সবসময় একটা বেশিরভাগই থ্রিলার টাইপের উপন্যাস, সরি, মুভিগুলি দেখানো হয় আর কি, মানে থ্রিলার, অ্যাকশন, এইসব। তো আমাদের দেখবেন, খেয়াল করে দেখবেন, আমাদের ইয়াং জেনারেশন এখনকার যে সমস্ত বই বের হয়, বেশিরভাগই থ্রিলার। তো আমিও এরকম একটা চেষ্টা করতেছি আর কি, যেমন এইবার বইমেলায় আমার একটা থ্রিলার বই বেরিয়েছে। আবার নেক্সট আমি আর একটা লেখার চিন্তা ভাবনা করতেছি আর কি, একটা থ্রিলার লিখতে ইদানিং ভালো লাগতেছে আর কি। হ্যাঁ, একটা ব্যাপার, সেটা যারা পর্দায় হয়তো রম্য অভিনয়গুলো উপস্থাপন করেন, অর্থাৎ অভিনেতা, রম্য অভিনেতা, কিংবা যারা বইয়ের পাতায় রম্য লেখেন, আমি একজন মুখে শুনেছিলাম যে কেউ একজন হয়তো মারা গেছেন তার খুব কাছের, সেখানে একজন বলছে তাকে, ভাই একটা কৌতুক শোনান না। অর্থাৎ ধরেই নেয় একজন রম্য লেখক সারাক্ষণ কৌতুকের মধ্যে বলতে থাকেন। থাকে, হ্যাঁ। এখন আপনার জীবনে এমন কোনো বিব্রতকর ঘটনা আছে কিনা? হ্যাঁ, এরকম বিব্রতকর ঘটনা অনেকই আছে। এটা যেমন আমি একটা বাস্তব ঘটনাই বলি, এটা অনেক জায়গায় বলছিও। মানে আমার অফিসের কথাই, ব্যাপারটা, প্রসঙ্গটা আমার অফিসের কথাই। তবে এখানে আরেকটা জিনিস বলে নেই, যে কোনো আমি খেয়াল করে দেখেছি, কোনো খুব ট্রাজিক কোনো একটা ব্যাপারের ভিতরেও একটা ফান থাকে, কোথাও না কোথাও একটা ফান ঘটনা ঘটতেছে। এরা যারা ধরেন ফান নিয়ে কাজ করে, তারা ব্যাপারটা খেয়াল করে না। যেমন আমি একটা ঘটনা বলি, এটা মজার ঘটনাটা। যেমন আমার অফিসে তো অনেকেই লেখা নিয়ে আসে, তো একটা ছেলে একটা লেখা নিয়ে আসছে। লেখাটা আমি দেখলাম তার সামনে, আমি কাউকে হতাশ করি না, বলছি না ভালো হয়েছে, এটা সুন্দর হয়েছে, আমি পড়ে দেখবো এই সেই। তো লেকচারটা চলে গেল, আর লেখাটা আসলে সুবিধার হয় নাই। তো আমি ন্যাচারালি লেখাটা ওই ডাস্টবিনে রেখে দিয়েছি আর কি, এটা বাদ। কিন্তু পরের দিনই ছেলে আবার এসে হাজির, কিন্তু আমার খেয়াল নাই যে লেখাটা এখানে পড়ে আছে। তো ওই ছেলে ন্যাচারালি আমাকে, কিন্তু স্যার আমার লেখা ডাস্টবিনে। তো আমি এটা প্রস্তুত না, এটা খুবই একটা একজন লেখকের জন্য তো এটা, আমি নিজেও তো একজন লেখক। তখন আমি তাকে বলছি, না দেখো এটা উন্মাদ অফিস, তো সব কিছু উল্টা, আমরা সিলেক্টেড লেখাগুলি এখানে রাখি। তখন সে একটু গিয়ার আপ হয়েছে আর কি। তো এদিকে আমার আরেকজন ছেলে ছিল আমার সঙ্গে কাজ করতে, অনিক খান, সে খুব ভালো ছড়াকার। সে আবার পাশের রুমে ছিল, সে আমার পালস বোঝে, উন্মাদ অফিসের পালস বোঝে। সে তখন সঙ্গে সঙ্গে ছুটে আসলো, ছুটে আসে ওই ডাস্টবিন থেকে ওই লেখাটা বের করে বললো, তাহলে কি এটা কম্পোজিট দিয়ে দেবো? আমি হ্যাঁ দিয়ে দেবো। তো এরকম আর কি, এরকম ছোটোখাটো ঘটনা, বিব্রতকর ঘটনা, আবার মজার, এগুলি তো আমার অফিসে প্রায়ই ঘটে। আপনার যে বৈচিত্র্যপূর্ণ জীবন, সেখান থেকেও কথা বলতে গেলে টুকটাক টুকটাক করেই বলতে হবে, একটু লম্বা করে বলার সুযোগ নেই। আমরাও শেষ পর্যায়ে চলে এসেছি, তবু যদি আপনার দিক থেকে কিছু বলতে চান, সেটা পাঠকের উদ্দেশ্যে হতে পারে, অথবা নতুন যারা লিখছে তাদের উদ্দেশ্যে হতে পারে।
না, আমি অ্যাকচুয়ালি আশাবাদী আমাদের তরুণরা কিন্তু যারা লেখালেখি করছে তারা বেশ ভালো লিখতেছে, এবং তাদের চিন্তা ভাবনাগুলি নতুন আর কি, মানে একদম ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে তারা লিখতেছে, এটা কিন্তু একটা পজিটিভ। ইভেন যারা কমিক্স আঁকতেছে তারাও কিন্তু একদম ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আঁকতেছে। এবং এখন যেহেতু এআই চলে আসছে, তার মানে এই না যে এআই নিয়ে তারা আঁকতেছে, সেটা কিন্তু তারা নিচ্ছে না, তারা নিজের মৌলিক ব্যাপারটাই তারা ধরে রাখতেছে। এটা ইন্টারেস্টিং। যেমন আমি যখন আমার মাঝখানে আমি এআই আমাদের উন্মোদের একটা ফিচারকে, যেটা তো ফানি ফিচার, আমি এআইকে ট্রাই করছি যে ঠিক আছে তুমি এটা সংলাপগুলো দাও দেখি পারো কিনা, কিন্তু সে কিন্তু ফেল করছে। সেন্স অফ হিউমার এআই আর এখন আসে নাই, তাই না? কাজে এই জিনিসগুলি তো এআই দিয়ে হবে না, না। মৌলিক ব্যাপারটা। তো আমি আশাবাদী আমাদের যারা ইয়াং লেখক, যারা ইয়াং আর্টিস্ট, তারা কিন্তু নিজেরা মৌলিক কাজই করতেছে, এবং এটা খুবই পজিটিভ আর কি। ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ভালো থাকবেন আপনি। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা একটু পরে বিদায় নিব, তবে তার আগে কিছু কথা। এই অনুষ্ঠানে যারা অতিথি হয়ে আসেন তারা লেখক যদিও হন, তবু আমরা বই উপহার দিব, কারণ একজন লেখক প্রচুর পড়েন। আর বইগুলো উপহার আমরা দেব আলোকর প্রকাশনার সৌজন্যে। আজ যিনি আছেন তাকে বই উপহারের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তবে বলে রাখি, অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি রবিবার রাত 8:30টায়। অবশ্যই দেখবেন, ভালো থাকবেন, অবশ্যই শিল্পের সঙ্গে থাকবেন, শিক্ষার সঙ্গে থাকবেন, সংস্কৃতির সঙ্গে থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।